দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রদর্শনী রং রেখা বর্ণের ছন্দে কাটবে দিন মঙ্গল আলোকে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৩ জুন পর্যন্ত। ধানমন্ডির লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আর্কিটেক্ট আব্দুল্লাহ মোতালেব ও চিত্রশিল্পী ওয়াকিলুর রহমানের আর্কিটেকচার ও আর্ট এক্সিবিশন প্লাস মাইনাস। প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা এই সময়ের প্রদর্শনী চলবে ২৯ জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে সংলাপ প্রতিদিন। রাত ৯টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। ভালোবাসি তোমায় যতন করে, এসো না মনেরই একলা ঘরে, ভুলে তুমি যেও না, দূরে আর থেকো না, মন খোঁজে তোমাকে, মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় অভিনেতা শাহেদ আলী। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আপনাকে পেলে খুব ভালো লাগে। আসলে সুন্দর একটা আড্ডা হয়, আর আজকে আড্ডাটা শুরু করতে চাই যেহেতু খুব রিসেন্ট, ইভেন এখনো পর্যন্ত চলছে। আমরা দেখছি প্রেক্ষাগৃহে নীল চক্র, যেখানে আমরা আপনাকে দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে আসলে নীল চক্রের রেসপন্সটা কেমন? রেসপন্সটা মিক্সড, মানে আমি বলতেই পারি যে এটা খুব ভালো চলছে, দর্শক খুব পছন্দ করছে। ব্যাপারটা সেরকম না, এটা ভালো গল্প, কিন্তু যারা দেখছে তারা পছন্দ করছে, কিন্তু অনেকে দেখছে ব্যাপারটা এরকম না। এখন ধরেন আমাদের তো যেই সব নাটকের অনেক ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, সেগুলোই খুব ভালো নাটক হিসেবে পরিচিত হয় না। তো অনেক সময় আছে যে অনেক ভালো কাজ অনেক বেশি দর্শকের কাছে সিনেমা হলে পৌঁছায় না। যেমন আমি অজ্ঞাতনামা নামে একটা সিনেমাতে কাজ করেছিলাম বহুদিন আগে। সেই সিনেমাটা সিনেমা হলে খুব বেশি দর্শক দেখেনি, কিন্তু যখন এটা ইউটিউবে বা অনলাইনে দেখা যাওয়া শুরু হলো, তারপর থেকে প্রচুর পরিমাণে দর্শক দেখলো এবং বিভিন্ন জন কমেন্টে লিখলো যে কেন এটা সিনেমা হলে দেখলাম না, কেন আমরা মিস করলাম বড় পর্দায়। আসলে সিনেমার পাবলিসিটি বা যেটা মার্কেটিং বলে সেটা তো একটা বিষয়, সেটার দিকে অনেকে হয়তো বা খুব মনোযোগ রাখেন না, সেটারই প্রভাব দেখা যায় যখন রিলিজ পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহে যখন আসে তখন বোঝা যায়। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন কোনো একটি কাজ করবার সময় আমরা মনে করছি যে খুব ভালো কাজ হয়েছে, কিন্তু অডিয়েন্সের কাছে পর্যন্ত পৌঁছানোর পরে মনে হচ্ছে যে না, অডিয়েন্স আসলে সেইভাবে গ্রহণ করছে না। এই ব্যাপারটা মনে হয় খুব বেশি সম্মুখীন হয়ে থাকে না। এটা যে কোনো সময় যে কোনো কাজের ক্ষেত্রেই হয়, এটা এখন বলে না, সবসময় আসলে দর্শকই আলটিমেট পরিমাপক যে কোন কাজটা ভালো হয়েছে অথবা হয়নি, সেটা দর্শকই নির্ধারক। এই যে এই ধরনের ঘটনা থেকে কখনো আসলে মন খারাপ হয়েছে কিনা, বা কখনো ডিপ্রেশন কাজ করেছে কিনা? প্রথম মন খারাপ হতো। প্রথম যে কোনো কাজে রিলিজ হতো যখন, তখন মনে হতো যে এক ধরনের মনে হয় দর্শকদের কাছে কাজটা পৌঁছাবে, একটা ভালো এফার্ট হয়েছে। অনেক সময় দর্শক তখন দেখতো না, অনেক কাজই হয়েছে। পরবর্তী সময়ে আবিষ্কার করেছি যে আসলে দর্শকের মানে এটা বলা যায় না যে কোন কাজটা দর্শক পছন্দ করবে এবং কোনটা করবে না। এটা লাকের উপরেও ডিপেন্ড করে। অবশ্যই, এবং অনেক কিছু আছে, শুধু লাক না,
আরো আনুষঙ্গিক বহু কিছু আছে, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবস্থা, সেই সময়ের পরিস্থিতি এরকম আছে না। ধরেন হ্যাঁ, আমাদের করোনার সময় যে ছবিগুলি রিলিজ হয়েছে, ন্যাচারালি তো ওই সময় দর্শকরা দেখেনি, অনেক ভালো ছবি তখন রিলিজ করে লাভ নেই তো, বা দর্শকের কাছে গ্রাহ্যতা পাওয়ার কোনো সুযোগই নেই। এবার ঈদে যেরকম বেশ কিছু চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি যে মুক্তি পেয়েছে, আপনার কি হলে গিয়ে অন্য কোনো চলচ্চিত্র দেখা হচ্ছে কিনা? হ্যাঁ, আমি উৎসব দেখেছি। আচ্ছা, আমি তাণ্ডব দেখেছি। আমার কাছে তো উৎসব দুর্দান্ত লেগেছে। উৎসব মনে হয়েছে যে এই ধরনের সিনেমা হলে দর্শকের প্রচুর পরিমাণে দেখা উচিত। সেক্ষেত্রে যারা আর কি অল্টারনেটিভ সিনেমা বানাতে চায়, ভিন্ন গল্পে ভিন্ন ধারার চলচ্চিত্র বানাতে চায়, তারা অনেক উৎসাহিত হবেন। যে এটাতে আসলে বলা যায় না যে একদমই যে হিরো সেন্ট্রিক, মানে সিনেমার কনসেপশনে একজন হয়তো প্রোটাগনিস্ট আছেন, মানে সিনেমার হিরোটাই হচ্ছে গল্প। এক্স্যাক্টলি, মানে আমাদের তো এখানে মানে বলছি যে উপমহাদেশ ভিত্তিক যে সিনেমা কালচারটা, সেখানে হিরো হিরোইন বেসড, হিরো হিরোইন সেন্ট্রিকই গল্প নির্বাচন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, দু একটা ছাড়া। যেমন জীবন থেকে নেওয়া বা এই ধরনের মাটির ময়না, এই ধরনের কিছু চলচ্চিত্র বলতে পারি যেগুলোতে আসলে না, ব্যাপারটা এরকম না, বা গুপি গাইন বাঘাবেন বা হীরক রাজার দেশে, এইগুলো একটু অন্যভাবে তৈরি হয়েছে। কিন্তু এর বাইরে পুরো চলচ্চিত্রটা আসলে হিরো হিরোইন কেন্দ্রিকই হয়। তো এই উৎসবের মধ্যে একজন প্রোটাগনিস্ট আছেন, বাট এখানে অন্য কেউই অপ্রয়োজনীয় না, এবং গল্পের প্রয়োজনে তাদেরকে প্রচণ্ড সুন্দরভাবে ডিরেক্টর ইউজ করেছেন আমার মনে হয়েছে। এবং এটাতে এক ধরনের রিস্ক ফ্যাক্টরও থাকে, আবার ধরেন রিল্যাক্সও ফিল করা যায়। যেমন আমরা যারা অনেক, যে আমি নিজেই যেমন ধরেন নীলচক্রে হিরোসেন্ট্রিক একটা সিনেমা, হিরোইন বেসড সিনেমা, তো এইসব ক্ষেত্রে ধরেন সফল অসফলে আসলে অন্য অভিনেতাদের রিস্ক কম থাকে। যে ধরেন যদি অসফল হয় সেটা হিরোর উপর দিয়ে যায়, হিরোইনের উপর দিয়ে যায়। এখানে আমরা যারা বিভিন্ন ধরনের চরিত্র করি, আমি চরিত্র অভিনেতা বলবো না, মানে সোকল্ড হিরো একজন চরিত্র অভিনেতা, কিন্তু তো অন্যদের রিস্ক কম, যেহেতু আমাদের উপমহাদেশে এখনো হিরো সিনেমা বলে মানুষ উত্তম কুমারের সিনেমা দেখতে গেছে, মানুষ রাজ্জাক সাহেবের সিনেমা দেখতে গেছে, ডিরেক্টর বা ওই গল্প নির্ভর সিনেমার নামে সিনেমা খুব কমই চলেছে, খুব কমই বলেছে যে জহির রায়হানের জীবন থেকে নেওয়া দেখছি বা আজিজুর রহমান অশিক্ষিত দেখছি, খুব কম ক্ষেত্রেই বলেছে। এই প্রসঙ্গ ধরে আমি আসতে চাইবো, যেহেতু নীলচক্রর পরিচালনার কাজটি করেছেন মিঠু খান, তার সাথে এর আগে কাজ করা হয়েছে কিনা, বা সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? তার সাথে কাজ করা হয়নি এর আগে, বাট পরিচয় ছিল। অভিজ্ঞতা তো আসলে ক্যামেরার সামনে তো ভালো বলতে হবে, এটা তো মিথ্যা করে বলার সুযোগ নেই। মিক্সড রিয়াকশন, মানে আমি কাজটা যেভাবে করতে গেছি সেভাবে আসলে শুটিং টাইমে যে পাইনি, মানে আমার ক্যারেক্টারটার সাথে আমার মনে হয়েছে যেটা পড়ে আমি কনভিন্সড হয়েছি শুটিং সময়ে, যে আমি আসলে স্ক্রিপ্টের মধ্যে মানে ফাইনাল ড্রাফট যেটা শুটিং ড্রাফট, সেটার মধ্যে অনেক ফারাক দেখেছি, বিস্তর ফারাক চরিত্রে। তো তখন এমন একটা অবস্থা যে ধরেন আমি অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছি একটা পার্ট, এবং আমার পক্ষে সেই টাকাটা ফেরত দেওয়া সম্ভব না সেই সময়, আমি তখন বাধ্য হয়ে করেছি। শুটিং টাইমে আরও চেঞ্জ খেয়াল করেছি বিভিন্ন কারণে। তো এইটাতে আসলে প্রভাব তো চলচ্চিত্রের উপর পড়ে, এমন তো না চলচ্চিত্র তো শুধুমাত্র মানে ডিরেক্টরের এফিসিয়েন্সি বা অ্যাক্টরের ইনভলভমেন্টেই তৈরি হয়, আদার্স অনেক কিছুরই অনুষঙ্গ প্রয়োজন হয়, সেটার রিফ্লেকশনই হয়তো বা দেখা যাচ্ছে। জি, মঞ্চে এখন ব্যস্ততা আছে কিনা? মঞ্চে আমরা তো যে প্রোডাকশনগুলো করেছি লাস্ট ইয়ার পর্যন্ত, সেগুলোর কাজ চলছে। নতুন একটা প্রোডাকশন দলে ধরা হয়েছে, কাজ চলছে এখনো, ব্রেকথের প্রোডাকশন, সেটাতে কাজ করার ইচ্ছা আছে, চেষ্টাও আছে, দেখা যাক মানে বাস্তবতা কোথায় নিয়ে যায়। আপনার শুরুটা তো আসলে মঞ্চ থেকে হয়েছিল, কীর্তনখোলা এই নাটকটার সাথে আপনার একটা অন্যরকম সম্পর্ক আছে। কীর্তনখোলা আমার প্রথম দেখা মঞ্চ নাটক, প্রথম দেখা মঞ্চ নাটক অর্থে আমার আব্বার নাটকের বাইরে, আমার আব্বাও মঞ্চে কাজ করতেন, বাট ওনারা মানে অফিস পাড়ার থিয়েটার করতেন, প্রফেশনাল থিয়েটার যেটা বলতে যেটা বুঝি, যে গ্রুপ থিয়েটার, সেই জায়গা থেকে আমার প্রথম দর্শক হিসেবে নাটক দেখা হচ্ছে কীর্তনখোলা। আপনার দাদা তো যাত্রাতে কাজ করতেন এবং নারী চরিত্রে, নারী ভূমিকায় অভিনয় করেছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে নিজের কখনো আসলে নারী চরিত্রে কাজ করবার ইচ্ছেটা হয়েছে কিনা, বা সুযোগটা তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, অনেক হয়েছে, অনেক হতো একটা সময়, এখনো হয় না বলবো না, কিন্তু এখন আমি মঞ্চে একটা চরিত্র করতে পেরেছি, ঠিক নারী না, আমি তৃতীয় লিঙ্গের একটা চরিত্র করেছি, ওখানে আমি নারী সুলভ মানে গেট আপ, মেকআপ, আচরণ, মানে যেটা হয় থার্ড জেন্ডারের যেরকম অ্যাপিয়ারেন্স হয় সেরকম একটা চরিত্র করার সুযোগ পেয়েছি। আগুন যাত্রা নামে একটা
প্রোডাকশন, সেখানে আনারকলি নামে একটা চরিত্রে আমি অভিনয় করি। তখন তো অবশ্যই মনে হয় যে এটা যদিও তৃতীয় লিঙ্গ, তখন লিঙ্গ, কিন্তু আমার মনে হয় যে না, একটা পরিপূর্ণ নারী চরিত্র চেষ্টা করা যেত যদি খুব ভালো হতো। মানে সেই একটা থাকে না যে কিছু কিছু চরিত্র থাকে যে চরিত্রগুলোতে আমরা কাজ করতে চাই, ওই একটা বাসনা সবসময় থেকে যায়। এবার একটু ঘরের প্রসঙ্গে আসতে চাই, যে আমরা তো দেখেছি যে দীপা আপু, মানে দীপা খন্দকার, আপনার যিনি সহধর্মিণী, তার সাথে স্ক্রিনের অ্যাপিয়ারেন্সটা দুর্দান্ত। আপনাদের ব্যক্তি সম্পর্কটা আসলে আপনাদের মধ্যে কেমন? ব্যক্তি জীবন যেরকম হয় সেরকমই, কখনো ভালো, কখনো খারাপ, কখনো টক, কখনো মিষ্টি, আচ্ছা এরকমই। আপনাদের তো দুটি ছেলে মেয়ে, দুটি সন্তান, এবং তিনজনকে আসলে আমরা দেখেছি স্ক্রিনে। কখনো চারজন একত্রিত হয়ে স্ক্রিন অ্যাপিয়ারেন্স, এই ব্যাপারটা ইচ্ছে আছে কিনা? মানে যে তিনজনও যে আমরা এসেছি বলবো না খুব ইচ্ছা করে করা, এটা ওই ডিরেক্টর বা ওই প্রোডাকশনের ইচ্ছায় করা বা তাদের চাওয়াতে। ওদের ব্যাপারটা আমি বলবো যে আমার ছেলে মেয়েদের কাজ করার ক্ষেত্রে, অভিনয় করার ক্ষেত্রে আমি একদমই ওদের ইচ্ছাধীন রাখি বিষয়টা। আমার ইচ্ছা বা আমার চাওয়াটা আমি কখনোই চাপাইনি, কখনোই চাইনি যে আমার চাওয়া মতো ওরা করুক। ওদের যদি ইচ্ছা হয় করবো অবশ্যই, একদমই এটা ওদের ইচ্ছার ব্যাপার। যে ওরা যদি মনে করে অভিনয়টাকে নিতে চায়, যদি মনে করে যে আমরা দুইজন সহ কাজ করবো, যেভাবে আপনি প্রশ্নটা করেছেন সেই অনুযায়ী যদি ওদের ইচ্ছা হয় কোনো কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই করব। আর ওরা যদি অভিনয়টাকে পেশা হিসেবে নিতে চায়, সেক্ষেত্রে কি আপনারা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন কি করেন না, সেই জায়গাতে সাপোর্ট থাকে কি? দেখেন, আমি যখন অভিনয়কে পেশা হিসেবে নিতে চেয়েছি, আমার বাবা আমাকে অনেক ডিসকারেজ করতে চেয়েছেন। উনি জানতেন এই অভিনয়ের অনিশ্চিত জীবনটা সম্পর্কে ওনার ধারণা ছিল। নিজে যেহেতু অভিনেতা ছিলেন এবং তার বন্ধু বান্ধবরা অনেকে পেশাদার অভিনেতা ছিলেন, উনি পেশাজীবী ছিলেন না। অভিনয় পেশাজীবী হয়তো ছিলেন না, ওনার পেশা ডিফারেন্ট ছিল। কিন্তু উনি অনেক সময় পর্যন্তই চেয়েছেন যাতে আমি পেশাজীবী অভিনেতা না হই, কারণ এটার বাবা তো সন্তানকে চান নেই ইয়ে করতে। তো আমি নিজে ব্যক্তিগতভাবে আসলে যে অনিশ্চয়তা ফেস করেছি, অবশ্যই অভিনয় অনেক কঠিন একটা পেশা জীবন ধারণের জন্য। কিছু কিছু স্পেসিফিক কয়েক সিজনে ছাড়া, ধরেন কিছু টপ নায়ক, টপ নায়িকা ছাড়া, এবং সিজনে বলছি এই জন্য যে তাদের একটা সিজন বেসড এই ডিমান্ডটা থাকে, সিজন চেঞ্জ হলে আবার নতুনদের এসে পড়ে। তো ওই কয়েকজন ছাড়া কিন্তু খুব কমফোর্টেবল জীবন না। এবং নতুন অভিনেতা যারা, আমাদের যে প্রাচ্যনাট অ্যাক্টিং স্কুল অ্যান্ড ডিজাইন আছে, সেখানেও যাদের নতুন অভিনেতাদের সাথে যখন আমার ক্লাসের সুযোগ হয়, তখন আমি তাদেরকে বলি যে দেখেন, যদি সুযোগ থাকে অন্য একটা প্রফেশন বা অন্য একটা অল্টারনেটিভ আর্নিং সোর্স রেখে অভিনয়টা করেন, মানে প্যারালালি আসলে অভিনয়টাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। কারণ শুধু পেশা হিসাবে নিয়ে অভিনয় করার সুযোগ আমাদের দেশে অনেক কম, বা ওয়ার্ল্ড ওয়াইডও হয়তো কম। আমি জানি না এক্স্যাক্ট ফিগারটা। আমাদের দেশে ধরেন 10 জন, 15 জন, 20 জন খুব আরামায়েশে জীবন কাটাতে পারেন একটা সময়, বাকিদের তো স্ট্রাগলই করতে হয়, বাকি অভিনেতা যারা আছেন। তো বাবা হিসাবে হয়তো আমি চাইবো না যে যদি না টপ জায়গায় যেতে পারে, এবং টপ জায়গায় গেলেও তো সেটা আজীবনের না, যে একজন ধরেন সার্টেন টাইম পর্যন্ত, মানে খুব বেশি সময় না। ধরেন সালমান শাহর মতো অভিনেতা 4.5 বছর টপ হিরো ছিলেন, উনি তো খুব ট্যালেন্টেড, খুব অ্যাট্রাকটিভ একজন হিরো ছিলেন। আমি বলছি যে সেটার তো সময়কালটা অনেক কম, মানে যে কারণেই হোক কম, কিন্তু সেই গ্রহণযোগ্যতাটা আমাদের এখানে, আমাদের দর্শক মানুষে কতটুকু থাকে একজন অভিনেতা, সেটা নিয়ে আমার সংশয় আছে। আমার ব্যক্তিগত চাওয়া না, যদি তারা মনে করে এই ফাইটটা দেবে, ডেডিকেশনটা তাদের মধ্যে থাকে, হ্যাঁ, এটা তাদের নিজস্ব। কখনো এমন মনে হয়েছে কিনা যে অনেক অভিনয় শিল্পীকে তো আমরা দেখেছি যে পরবর্তীতে গিয়ে তারা ডিরেকশনে এসেছেন, আপনার ক্ষেত্রে তেমনটা হবে কিনা? দেখেন, আমি আসলে টু সাম এক্সটেন্ট আমি ডিরেকশন থেকে অভিনয় এসেছি। যদি ক্যামেরা অ্যাক্টিং এর কথা বলেন, আমি প্রথমে ডিরেক্টরিয়াল কাজ করতাম, বাট এটা অভিনয়ের স্বার্থেই করতাম, অভিনয় করার জন্য। কারণ তখন কেউ আমাকে পাত্তা দিত না, অভিনয় নিতে চাইতো না, একদমই উড়িয়ে দিত। আমি দিনের পর দিন এফডিসিতে দাঁড়িয়ে থেকেছি, ডিরেক্টর দেখাই করেনি, এমন অনেক হিট ডিরেক্টর ছিলেন সেই সময়। তো একটা টাইম তো এটা আমাকে পার হতে হয়েছে। বাট যখন আমি কাজটা করতে এসেছি, তখন আমি ডিরেক্টরিয়াল মজাটা বুঝেছি, কাজটা এনজয় করেছি এবং কাজটার প্রতি মনোযোগীও ছিলাম। বাট আমার মানে অভিনয়, যেহেতু অভিনয় করাটাই উদ্দেশ্য ছিল, আমি ওই একটা ডিরেক্টরটা হতে চাইনি, কখনো একটা ডিরেক্টর হতে চাইনি। বাট কখনো ধরেন হয়তোবা, জানি না আজকে, অন্য কোনো সময় যদি কখনো কিছু ডিরেকশন দিতে ইচ্ছা করে হয়তো করতে পারি, বাট আমার কখনো নাটকের ডিরেক্টর হতে ইচ্ছা হয়নি।
অনেক বেশি নাটকে কাজ করেছি, কিন্তু নাটকের ডিরেক্টর আমার ইচ্ছা হয়নি কখনো। আমার মনে হচ্ছে যে এটা একটা আলাদা প্রফেশন, মানে আলাদা প্রফেশন, মানে আলাদা স্পেশালিটি লাগবে এটার জন্য, যে আলাদা এক্সপার্টিস দরকার আছে নাটকের ডিরেক্টর হিসেবে সফল হওয়ার জন্য। সেটাতে আমি হয়তো বা নিজেকে ওই জায়গায় নিতে নাও পারতে পারি, আমার যতটুকু মনে হয়। সবকিছু মিলিয়ে আসলে সামনে এগিয়ে যান, যেমনটা এতগুলো দিন ধরে আমরা আপনাকে দেখে এসেছি যে কাজের সাথে আপনি সবসময় সৎ থেকেছেন, তেমনটাই থাকুন, হাসি খুশি থাকুন, প্রাণবন্ত থাকুন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।